নমস্কার বন্ধুরা। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এবং আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সিলেবাস এখানে কমপ্লিট করানো হবে এবং সমস্ত সিলেবাসের প্রত্যেকটি চ্যাপ্টার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। প্রথম অধ্যায় হচ্ছে সংখ্যা তত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেম। প্রথম আমরা নাম্বার সিস্টেমের সূত্রাবলী পড়ব। প্রথম কতগুলো সংজ্ঞা জানবো। সংজ্ঞা হচ্ছে কি, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার কাকে বলে। এই সংখ্যাগুলি হচ্ছে যে সংখ্যাগুলি আমরা একদম প্রথম থেকে শিখেছি, 1 2 3 4 5 6 7 8 এরকম করে ডট ডট করে একদম 100 101 করে 1000 1001 পরপর যে চলে গেছে 1002 1003 1 কোটি পর্যন্ত সমস্ত সংখ্যাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যাদের মধ্যে বিজোড় সংখ্যা আছে আর জোড় সংখ্যা আছে। বিজোড় সংখ্যা কাদেরকে বলবো, এই যেমন 1, তারপরে 3, তারপরে যে 5, তারপরে 7, এরপরে 8, এরপরে 9, এই যে সংখ্যাগুলি সবাইকে বিজোড় সংখ্যা, মানে যাদেরকে 2 দিয়ে ভাগ যায় না তারাই হচ্ছে কি বিজোড় সংখ্যা। এদের ফর্ম হচ্ছে 2n+1, 2n+1, এইটা হচ্ছে কি বিজোড় সংখ্যার ফর্ম হচ্ছে 2n+1। আর জোড় সংখ্যা যাদেরকে 2 দিয়ে ভাগ যায়, 2, 4, 6, 8, এরপরে 10, 12, 14, 16, যাদেরকে 2 দিয়ে ভাগ যায় তারাই জোড় সংখ্যা। এবং জোড় সংখ্যার ফর্ম হচ্ছে 2n, 2n আকারে। যে কোনো সংখ্যাকে দেখো 2n আকারে প্রকাশ করতে পারবে। তারপরে হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে, এক বাদে সমস্ত সংখ্যা, মানে এক মৌলিক কোনো যৌগিক কোনো, বাকি এক বাদে যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয় তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 11, 11কে 1 এবং 11 ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা সম্ভব নয়। 5, 1 আর 5 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা সম্ভব নয়। যেমন 17, 1 এবং 17 ছাড়া আর কোনো কিছু দিয়ে একে ভাগ করা সম্ভব নয়। 23, 1 আর 23 ছাড়া একে কোনো কিছু দিয়ে ভাগ করা সম্ভব নয়। 29, 1 আর 29 দ্বারা একে কোনো কিছু দিয়ে ভাগ করা সম্ভব নয়। 97, 1 আর 97 ছাড়া একে আর কোনো কিছু দিয়ে ভাগ করা সম্ভব নয়। এরকম যে সমস্ত সংখ্যা যাদেরকে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর ভাগ করা সম্ভব নয় তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলে, 1 এবং সেই সংখ্যা ছাড়াও, এখানে বাদে লেখা আছে কিন্তু 1 ও সেই সংখ্যা ছাড়াও আরও কিছু সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়, আরও কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 24, 24কে 1 এবং 24 দিয়ে তো ভাগ যাবেই, এছাড়াও 2, 3, 4, 6, 8, 12 এই সংখ্যাগুলি দিয়েও ভাগ যাবে। তাহলে 24কে আমরা কি বলবো, যৌগিক সংখ্যা। 15, 15কে 1 এবং 15 ছাড়াও 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 15 হচ্ছে কি যৌগিক সংখ্যা। এবার হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি, অখণ্ড সংখ্যা, যেগুলো অখণ্ড মানে গোটা, তাকে বলা হবে পূর্ণ। গোটা, একটি পেয়ারা, দুটি পেয়ারা, চারটি পেয়ারা, এরকম টাইপের। তাহলে 0, 1, 2, 3, 4 করে যতদূর পর্যন্ত যেতে চাই, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 করে একদম 1 কোটি পর্যন্ত। আবার এদিকে নেগেটিভ দিয়ে ধরলে, নেগেটিভ সংখ্যা দিয়ে 1, -1, -2, -3, -4, এরকম করে করে -5, -6, -7, এগুলো হচ্ছে কি সমস্ত কি পূর্ণ সংখ্যা। এরপরে হচ্ছে কি মূলত সংখ্যা। মূলত সংখ্যা কাকে বলে, মূলত সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়। পি বাই কিউ আকারে, পিটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা এবং কিউটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, বা পি কিউকে একসঙ্গেই পূর্ণ সংখ্যা বলে দেওয়া হয়, দিয়ে বলা হয় কিউটা নট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি মূলত সংখ্যার সংখ্যা। এবার মূলত সংখ্যার যে কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। যেমন 2, 2কে লিখতে পারবো কি 2/1, এখানে 2টা পি আর একটা কি কিউ। সেম ভাবে ধরো 2/5, 2/5কে যে 2টা হচ্ছে কি পি, 5টা হচ্ছে কিউ, এটা পি এটা কিউ। তাহলে এই সমস্ত সংখ্যাগুলি সবই হচ্ছে কি মূলত সংখ্যা। 3/7, 14, 17, এরকম যা খুশি সংখ্যা পাবো সবই পূর্ণ সংখ্যা না তো হবেই, এবং ভগ্নাংশ সংখ্যা যাদেরকে এরকম পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো সবাই হচ্ছে কি মূলত সংখ্যা। এরপরে কি অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা কি, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। যেমন √3, √3কে আমি লিখতে পারবো কি √3 সমান লিখতে পারবো √3/1। √3টা পূর্ণ সংখ্যা তো নয়, 1টা পূর্ণ সংখ্যা হচ্ছে, কিন্তু √3টা তো পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে এটা অমূলত সংখ্যা। তারপর পরস্পর মৌলিক সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে কি, যখন দুটি সংখ্যার গসাগু এক, যেমন 3 আর 4, এখানে 3টা মৌলিক সংখ্যা, 4টা কিন্তু মৌলিক সংখ্যা নয়, 4টা যৌগিক সংখ্যা, কিন্তু এই 3 আর 4-এর গসাগু যদি বার করি সেটা 1 পাবো, তাই এদেরকে বলা হবে কি, এই 3 আর 4কে বলা হবে কি পরস্পর মৌলিক সংখ্যা। যেমন 8, 13, 8টা কিন্তু মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। 13টা মৌলিক সংখ্যা, এদের গসাগু কত, 1, তাহলে অবশ্যই এরা কি পরস্পর মৌলিক। 5, 7, এরাও পরস্পর মৌলিক, এখানে দুটাই মৌলিক সংখ্যা, আবার এদের গসাগুও মৌলিক সংখ্যা, তাই এরাও কি পরস্পর মৌলিক। ঠিক আছে, এরপরে হচ্ছে কি কিছুগুলা সূত্র জানবো যেগুলো হচ্ছে অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। যেমন হচ্ছে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটা হচ্ছে n × n+1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম n সংখ্যক মানে হচ্ছে ধরো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হয়, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। তাহলে 10 পর্যন্ত সংখ্যার যোগফল। যদি 20 পর্যন্ত বলা হয় তাহলে আবার 20 পর্যন্ত, মানে 1 2 3 4 করে একদম প্লাস ডট ডট দিয়ে 20 পর্যন্ত লিখতে পারি।
ঠিক আছে, তাহলে এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, মানে হচ্ছে কি এখানে 10টি সংখ্যা যদি বলা হয় তাহলে n এর মান কত হবে 10। তাহলে এখানে যদি বসানো হয় তাহলে 10 প্লাস 1 মানে কত 11 ডিভাইডেড বাই 2 মানে 5 11 55। তাহলে এটা যোগ করতে কত অসুবিধা হতো, সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা জাস্ট বসাবো সূত্রটায়, তাহলে সমষ্টিটা পেয়ে যাবো। যদি বলে 100টি, প্রথম 100টি সংখ্যার সমষ্টি, তাহলে 100 তারপরে 100 প্লাস 1 মানে 101 ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে এটা 5050, সমষ্টি সহজেই পেয়ে গেল। এরপরে হচ্ছে কি প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি। বিজোড় সংখ্যা হচ্ছে কি যেমন 1 স্কোয়ার, 1 স্কোয়ার নয় 1, তারপরে কত 3, তারপরে 5, তারপরে 7, এরকম যে বিজোড় সংখ্যাগুলো পরপর আছে, তারপরে 9, তারপরে 11, এরকম পরপর যে বিজোড় সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি যদি বলা হয় তাদের সমষ্টি কত n স্কোয়ার। মানে ধরো প্রথম 20টি বিজোড় সংখ্যার সমষ্টি করি, তাহলে আমরা কি 20 স্কোয়ার করতে দিলে হয়ে যাবে। এবার কি প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1, মানে কেমন 2, তারপরে কত 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10। ঠিক আছে, তাহলে যদি বলা হয় প্রথম 10টি জোড় সংখ্যার সমষ্টি যদি বলা হয় তাহলে এটা 5টা পেলাম, আরও 10টা করতে হলে 12, তারপর 14, তারপর 16, তারপর 18 প্লাস 20, তাহলে প্রথম 10টি সংখ্যার সমষ্টি তাহলে কত হবে 10, আর 10 প্লাস 1 কত হচ্ছে 11, তাহলে 11 10 কত 110, এটা যোগ করলে কত হবে 110 হবে। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি মানে কি 1 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার, এরকম করে করে ডট ডট করে n স্কোয়ার, এটা সমান আমরা পাবো কত n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, এটা। আর n সংখ্যক ঘনফলের সমষ্টি মানে ঘনফল মানে কিউ, 1 এর কিউ, 2 এর কিউ, 3 এর কিউ, এরকম করে করে n কিউ পর্যন্ত, মানে 10টা যদি হয় 10 এর কিউ পর্যন্ত, তার সূত্র কি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার, এটা। আচ্ছা, এই সূত্রগুলো মনে রাখতে পারলে ভালো, আর না হলে যদি বেশি সংখ্যা দেওয়া থাকে তখন তো মনে রাখতেই হবে, আর না হলে তখন যোগ করে করে করতে হবে, সেটা অনেক সময় সাপেক্ষ। এরপরে এই বিভাজ্যতার নিয়মগুলো অবশ্যই আমাদেরকে জানতেই হবে। তার মধ্যে প্রথমে দেখো বলছে যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক অর্থাৎ একক স্থানের অঙ্ক শূন্য বা জোড় হয় তবে সেটি 2 দ্বারা বিভাজ্য। প্রথমে 2 দিয়ে বিভাজ্য দেখবো, তারপর 3 দিয়ে দেখবো, তারপর 4 দিয়ে দেখবো, তারপর 5 দিয়ে দেখবো, তারপর 6 দিয়ে দেখবো, তারপর 7, 8, এরকম করে করে যাবো। তাহলে প্রথমে 2 দিয়ে বিভাজ্য মানে অবশ্যই শেষ অঙ্ক শূন্য থাকতে হবে অথবা 2 থাকতে হবে, যেমন 442, এটা সবসময় 2 দিয়ে বিভাজ্য কারণ শেষ অঙ্ক 2 আছে, 2 দিয়ে ভাগ করুন, দেখো 2 2 4, 2 2 4, 2 2 ভাগ চলে যাচ্ছে। বা বললাম যে 40 বা 400, লাস্ট অঙ্ক শূন্য আছে মানে সে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। 7250, লাস্ট অঙ্ক শূন্য মানে সে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। এরপরে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যতগুলো অঙ্ক আছে যেমন আমি বললাম যে 9 7 2 972, এই অঙ্কটি 3 দিয়ে বিভাজ্য। কি করে বুঝবো যে এর যতগুলো অঙ্ক আছে 9 আছে 7 আছে 2 আছে, তো এদের সমষ্টি করবো 9 প্লাস 7 প্লাস 2, এদের সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে অবশ্যই এই অঙ্কটিও 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এদের সমষ্টি কত হচ্ছে 18 হচ্ছে, 9 7 16 17 18, তাহলে 18 যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটিও কত দিয়ে বিভাজ্য হবে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানলো, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম জানলো। এরপর হচ্ছে কি 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কিভাবে জানবো, 4 দ্বারা হচ্ছে কি শেষ দুটি অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয়, যেমন 942, এখানে 42 সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়, তাহলে এটা ভাগ যাবে না। বললাম যে 944, তাহলে শেষ অঙ্ক কতটা কি 4 দিয়ে বিভাজ্য, তাহলে অবশ্যই কি হবে এই পুরোটাও 4 দিয়ে বিভাজ্য হবে। দেখো 4 2 8, এটা যদি 4 দিয়ে ভাগ করি 4 2 কত হচ্ছে 8, 2 4, 4 6 24, 4 1 4 ভাগ যাচ্ছে। তাহলে শেষ দুটো অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও 4 দিয়ে বিভাজ্য হবে। এরপরে কি 5 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য কি শেষ অঙ্ক 5 থাকতে হবে অথবা 0 থাকতে হবে, 5 অথবা 0, যেমন 550 সবসময় 5 দিয়ে বিভাজ্য, যেমন ধরুন 740, এটাও সর্বদা 5 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে ভাগ করো 5 একে 5, 2 4 5 8 40, 2 4 5 4 20, 5 8 40 ভাগ যাচ্ছে। আর শেষ অঙ্ক যদি 5 হয় বললাম যে 745, অবশ্যই 5 দিয়ে বিভাজ্য হবে। 5 ধরে 5 একে 5, 2 4 5 4 20, 5 9 45। ঠিক আছে, তাহলে প্রথম আমরা 4টা বিভাজ্যতার নিয়ম শিখলাম, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে আর 5 দিয়ে। এরপরে শিখবো কি 6 দিয়ে। 6 দিয়ে কি, যে যদি 2 এবং 3 দিয়ে ভাগ যায় সে অবশ্যই 6 দিয়ে ভাগ যাবে, মানে যে অঙ্কটা 2 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাবে তাহলে সে অবশ্যই 6 দিয়ে ভাগ যাবে, মানে কি শেষ অঙ্ক অবশ্যই 2 হতে হবে 2 দিয়ে বিভাজ্যতার মানে। আবার তাদের সমষ্টি মানে যে অঙ্কগুলো থাকবে তাদের সমষ্টি হতে হবে কি 3 দিয়ে ভাগ যেতে হবে, তাহলেই হবে। যেমন আমি বললাম যে 9 4 2 942, এই সংখ্যাটা আমি ধরলাম, তাহলে শেষ অঙ্ক 2 আছে মানে এটা অবশ্যই 2 দিয়ে বিভাজ্য। আবার এই 4টা অঙ্ক, এই 3টা অঙ্ক যদি যোগ করি আমি 9 যুক্ত 4 যুক্ত 2, তাহলে কত হচ্ছে 2 6 9 6 15, তাহলে 15 সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, 3 5 15 হবে। তাহলে অবশ্যই কি এটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে আবার 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে এই
সংখ্যাটি অবশ্যই কি 6 দিয়ে বিভাজ্য, মানে 6 দিয়ে বিভাজ্য হতে হলে তাকে 2 দিয়েও বিভাজ্য হতে হবে, আবার 3 দিয়েও বিভাজ্য হতে হবে। এরপরে কি 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্যের নিয়ম আর 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম সেম, অঙ্কদ্বয়ের সমষ্টি হতে হবে কি 9 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল, অঙ্কদ্বয়ের নয়, যতগুলো অঙ্ক থাকবে সবাই, যেমন 9, 2, 7, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয় সেটা 3 দ্বারা বিভাজ্য, আবার যদি সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেমন সমষ্টি যদি করি 9 প্লাস 2 প্লাস 7 কত হচ্ছে 18, 18 9 দিয়ে বিভাজ্য, তাহলে অবশ্যই এটা 9 দ্বারা বিভাজ্য হবে। আর 10 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম 10 দ্বারা, এটা তো সহজ, শেষ অঙ্ক 10 থাকলেই 10 দ্বারা বিভাজ্য হবে, না হলে বিভাজ্য হওয়ার সম্ভব নয়, শেষ অঙ্ক অবশ্যই 10 থাকতে হবে। এরপরে 11 দ্বারা বিভাজ্য, এটা একটু মনে রাখতে হবে। বলছে কি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে ধরো আমি একটা সংখ্যা ধরলাম 2 5 7 1, 2 5 7 1 2, আমি এরকম একটা সংখ্যা ধরলাম, তাহলে এর ফার্স্ট পজিশনে কি আছে, এটা ফার্স্ট পজিশন, এটা কি সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, আর এটা হচ্ছে কি ফিফথ, এইটা। তাহলে এর বিজোড় অঙ্কগুলো আমি আগে দেখবো, বিজোড় অঙ্ক ফার্স্ট পজিশন, থার্ড পজিশন আর ফিফথ পজিশন কে কে আছে, 2, তারপরে থার্ড পজিশনে আছে 7, আর ফিফথ পজিশনে 2, তাহলে যোগ করো, তাহলে যোগ করলে কত হবে 11 হবে, 7 2 9 10 11 হচ্ছে। এরপরে জোড় পজিশনগুলো দেখবো, জোড় পজিশনে কত আছে, যে সেকেন্ড পজিশন আছে আর এখানে ফোর্থ পজিশন আছে, সেকেন্ড পজিশনে আছে কত 5, আর এখানে আছে কত 6, তাহলে আছে 5 যুক্ত 1 আছে 1, তাহলে 5 যুক্ত 1 সমান কত হবে 6। এবারে কি 11 আর 6 আমি বিয়োগ করব, বিয়োগ করে মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা মোটামুটি বিয়োগ করব, বিয়োগ করে সেটা যদি শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটার ক্ষেত্রে কি সম্ভব বিভাজ্য হবে, হবে না, কারণ 11 বিযুক্ত যদি 6 করা হয় সেটা পাবো আমরা 5, না শূন্য হয়েছে না 11 দ্বারা ভাগ হয়েছে, তাহলে এই কখনোই 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 11 দ্বারা বিভাজ্য হতে হলে আমি যদি এখানে 6 যোগ দিয়ে দিই, তাহলে এই যে সংখ্যাটা যে তৈরি করলো, এই সংখ্যাটা দেখো এখানেও 11 হচ্ছে, আবার 5 যুক্ত 6 যদি করি 11 পাচ্ছি, তাহলে বিয়োগফল কত হচ্ছে 0 হচ্ছে, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এরপরে কি, এরপরে হচ্ছে 12 দ্বারা বিভাজ্য। 12 মানে কি, যারা 3 দিয়ে বিভাজ্য এবং 4 দিয়ে বিভাজ্য সে অবশ্যই কি 12 দ্বারা বিভাজ্য, মানে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য আবার 4 দিয়ে বিভাজ্য, মানে তাদের সমষ্টিটা 3 দিয়ে বিভাজ্য হবে এবং শেষ দুটো যে অঙ্ক হবে সেটা যেন 4 দিয়ে বিভাজ্য হয়, এরকম যখন সংখ্যা পাবো তাকে আমরা ডাইরেক্ট বলবো যে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এরপরে হচ্ছে একক স্থানীয় অঙ্ক বার করানোর পদ্ধতি। একক স্থানীয় অঙ্ক বার করানোর পদ্ধতি আমরা এখন পড়ব। এটা হচ্ছে দু রকম টাইপের, একটা টাইপ 1 প্রথমে পড়ব, আর একটা টাইপ 2। এর বহু টাইপ, অনেক বইতে বহু রকমের দেওয়া আছে যেগুলো মাথা গুলি যাবে, শেষ হয়ে যাবে মাথা, কিন্তু আমরা একদম সহজ সরলভাবে দুটা পদ্ধতি শিখবো আর কিছু শিখবো না। প্রথম হচ্ছে, এবং সেখান থেকে সব অঙ্ক করবে। প্রথম টাইপ হচ্ছে 1, এটা কেমন টাইপের, এটা হচ্ছে যদি গুণ আকারে থাকে, যেমন ধরো 27 ইন্টু 715 ইন্টু 1092 এরকম টাইপের, ইন্টু 324 এরকম। বললো যে এদের এককের অঙ্ক কি হবে, তাহলে আমরা কি সবার এককের অঙ্কগুলো আগে দেখবো, দিয়ে তাদেরকে গুণ করে দেবো। এবারে দেখো 7 5 গুণ করলে 35, 35 আর 2 35 7 35, হাতে মানে এককের অঙ্ক কত 5, 7 আর 5 গুণ করলে 35, আবার 35 ইন্টু 2 গুণ করবো নি, আবার শুধু 5টাকে নেবো, 5 ইন্টু 2 কত 10, মানে কি শূন্য চলে আসছে, মানে কি যাই গুণ করার জন্য এককের অঙ্ক কত হবে, শূন্যই হবে, এককের অঙ্ক শূন্য। তাহলে আমি যদি এই দুই যে কোনো আরেকটু মানে এটাকে যদি বাদ দিয়ে দিই, এটা বাদ, এবারে যদি করি 7 5 আর 4 করলো, এটা করলেও কত হবে 4 5 20, শূন্য চলে আসছে মানে শেষ অঙ্ক শূন্যই হবে, তাই এটাকেও বাদ দিয়ে দিলাম। অন্য কিছু সংখ্যা নিচ্ছি, এদিকে আরও হচ্ছে, ধরো আমি নিলাম কি 333, 333, তাহলে এর এককের অঙ্ক কত 3, এর এককের অঙ্ক কত 7, এর এককের অঙ্ক কত 5, তাহলে 7 3 কত 21, তার মধ্যে 1 11 5 গুণ করলে কত 5, তাহলে এককের অঙ্ক কত হবে, এই যে গুণফলটার এককের অঙ্ক 5। আর এই আগে যে করছিলাম অবশ্যই 10 হয়েছিল, মানে মানে শেষ অঙ্ক কত ছিল, শূন্য হচ্ছিল, যেমন নেবে তোমরা এককের অঙ্কগুলো গুণ করে করে গেলেই হবে। এরপরে হচ্ছে টাইপ 2, যেমন আরও একটা অঙ্ক ধরো, আরও একটা অঙ্ক আমি ধরছি 1093 ইন্টু 795 ইন্টু 321 করলো, এই সংখ্যাটা বললে এককের অঙ্ক কত হবে, তাহলে 3 আর 5 গুণ করবো, 3 5 কত 15, আচ্ছা 15 5, 5 আর 1 গুণ করলে কত 5, তাহলে এককের অঙ্ক কত হচ্ছে 5 হচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা টাইপ 2 পড়বো, টাইপ 2, টাইপ 1 একদম সহজ, এবারে টাইপ 2 পড়বো। টাইপ 2 এ কি হচ্ছে, যেমন পাওয়ারে দেওয়া থাকে, যেমন বললাম যে 1 2 3, তার পাওয়ারও আছে কত 1 2 3, তাহলে এই সংখ্যাটির এককের অঙ্ক কত, এই সংখ্যাটির এককের অঙ্ক, তাহলে আমরা এখানে যাই থাক না কেন শুধু এককের অঙ্ক দেখব, 3 দেখবো এককের অঙ্ক, তাহলে 3 আছে। এবারে যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে সবসময় ভাগ করব, 4 দিয়ে যদি ভাগ করি 123, তাকে 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 3 এটা শূন্য নেমে গেল, মানে 3ই ভাগশেষ থাকবে, তাহলে এটা কত হবে 3 টু দি পাওয়ার 3, কত হচ্ছে 27, তাহলে এককের অঙ্ক কত 7, তাহলে এইটার এককের অঙ্ক কত হবে 7 হবে। ঠিক আছে, এবারে বহু কিছু নিয়ম আছে, যদি এখানে যদি 1 থাকে সবসময় তার 1 হয়, কোনো কিছু না কষেই করে দিতে পারবো আমরা যদি মনে রাখতে পারি নিয়মগুলো। এখানে যদি 5 হয় তাহলে
যাই থাকুক না কেন পাওয়ারে সবসময় এককের অঙ্ক 5ই হবে। এরকম নিয়মগুলো অনেক আছে, কিন্তু অত নিয়ম আমার দরকার নেই মনে রাখার। আমি প্রত্যেকটা অঙ্ক এই পদ্ধতিতেই করবো। যেমন ধরো 224 হোল পাওয়ারে আছে এখানে 525, এটা আছে, তাহলে অবশ্যই একে আমরা 4 দিয়ে ভাগ করি। 525কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 1 2 4 3 12, এটা 5, তাহলে 4 1 4, তাহলে ভাগশেষ কত হচ্ছে 1, তাহলে 2 4 টু দি পাওয়ার কত 1, এটা সমান কত 4, সবসময় তো এককের অঙ্ক দেবো, তাহলে 4 টু দি পাওয়ার 1 মানে 4, তাহলে এই পুরাটা এককের অঙ্ক কত হবে 4 হবে। তাহলে একটাই নিয়ম জানলাম, একটা নিয়মেই সমস্ত অঙ্কের উত্তর আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এককের অঙ্ক বার করবো। এরপরে হচ্ছে কি পৌনাপৌনিক সংখ্যা ধারণা। পৌনাপৌনিক সংখ্যা কি? যেমন ধরো 1কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, কি হবে? 3 দিয়ে ভাগ করছি আমরা কাকে? 1কে, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য দিই, তাহলে 3 তিরিকে 9, আবার 1 আসলো দশমিকের জন্য শূন্য, আবার 3 তিরিকে কত 9 আসলো, আবার 1 আসলো দশমিকের জন্য শূন্য, আবার 3 তিরিকে 9 আসলো। এরকম করে কি চলতেই থাকবে, চলতেই থাকবে, এটা 0.3 করে চলতেই থাকবে। তাহলে এটা বারবার না লিখে আমরা যদি লিখে দিই 0.3, তার মধ্যে পৌনাপৌনিক, এটা মানে হচ্ছে এটা 0.33333, তাহলে এইটাকে বলা হচ্ছে কি পৌনাপৌনিক সংখ্যা। এবারে পৌনাপৌনিক এটা হচ্ছে কি সামান্য ভগ্নাংশ, মানে যেটাকে মূলদ বলা হয়, সেটা থেকে আমরা পৌনাপৌনিককে আনতে পারলাম। তাহলে পৌনাপৌনিক থেকে এই সামান্য ভগ্নাংশকে এবারে নিয়ে যেতে হবে। কীভাবে? এই পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে। তাহলে সেটার পদ্ধতি হচ্ছে কি, যেমন আমি একটা সংখ্যা ধরো উদাহরণে তোমাদেরকে দিলাম, সংখ্যা একটা দিই, যেমন আমি একটা সংখ্যা লিখলাম 2.7.341, এই দুটার মধ্যে পৌনাপৌনিক, মানে এই দুটার মধ্যে পৌনাপৌনিক আছে, এই যে দেওয়া আছে। তাহলে এই সংখ্যাটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে দশমিকের আগে কিছু সংখ্যা আছে, মানে সেটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করার আমাদেরকে দু রকম পদ্ধতি আমরা জানবো। কিন্তু একরকম পদ্ধতি হলেই সব অঙ্ক করতে পারবে, ঠিক আছে, কিন্তু জেনে রাখো দু রকম পদ্ধতি। একটা হচ্ছে কি, যখনই এরকম দশমিকের আগে কিছু সংখ্যা থাকবে সেটাকে পূর্ণ দিয়ে আমরা করতে পারবো, মানে 27 পূর্ণ লিখতে পারবো, 27 পূর্ণ, তারপরে এদিকে সংখ্যাটা দশমিকের এদিকে সংখ্যাটা করলেই হয়ে যাবে। সেটা কেমন? এই পুরো সংখ্যাটাকে আমরা লিখে দেবো 347 লিখে দেবো। বিযুক্ত কি হবে? এই পৌনাপৌনিক বাদে যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা, মানে বিযুক্ত 3। নিচে কি হবে? নিচে পৌনাপৌনিক জটার মাথায় আছে তটা নয়, আর দশমিকের এদিকে নয়, দশমিকের এদিকে পৌনাপৌনিক বিহীন জটা সংখ্যা আছে তটা শূন্য। তাহলে এই সংখ্যাটা আমার কত হয়ে গেল? 27 পূর্ণ 338 ডিভাইডেড বাই 990, এটা হয়ে গেল এটা সামান্য ভগ্নাংশে পরিণত। তাহলে কি হলো, যেটা দশমিকের এদিকে আছে সেটা আমি পূর্ণে লিখে দিলাম, এই যে টোটাল সংখ্যাটা আছে এই টোটাল সংখ্যাটা আমি আগে লিখলাম, বিয়োগ কি হলো, পৌনাপৌনিক যাদের মাথায় আছে তারা বাদ দিয়ে দশমিকের এদিকে যে সংখ্যাটা খালি পড়ে আছে সেটা বিয়োগ করলাম। নিচে কি হলো, নিচে জটার মাথায় পৌনাপৌনিক তটা নয় এবং দশমিকের এদিকে জটা পৌনাপৌনিক বিহীন সংখ্যা তটা শূন্য, ঠিক ক্যালকুলেশন হয়ে গেল এটা। এবারে হচ্ছে কি এই পূর্ণে না দিয়ে যদি করতে চাই তাহলে কি লিখবো? তাহলে একদম মানে কখন অপশন অনুযায়ী করতে হবে, তো ওই জন্য আমি দুটো পদ্ধতি শিখে দিচ্ছি। তাহলে প্রথমে একদম এখানে পুরো সংখ্যাটাই লিখে দেবো, 2.7.2.7.3.4.1 পুরাটাই লিখলাম। বিয়োগ দিয়ে কি করবো, এই পৌনাপৌনিক বাদে যে সংখ্যাটা আছে পুরাটাই লিখে দেবো, বিয়োগ ফলে পুরাটা হয়ে যাবে 2.7.3, এটা হয়ে গেল। নিচে কি হবে, নিচে আর এদিকটা দেখবো না এখন, আর এটাই দেখবো কটা, জটার মধ্যে পৌনাপৌনিক তটা নয় আর দশমিকের দিকে পৌনাপৌনিক বিহীন জটা সংখ্যা আছে তটা শূন্য, তাহলে এটা, তাহলে এটাকে এবারে ক্যালকুলেশন করে যেটি পাবো সেটাই সামান্য ভগ্নাংশ হবে এবং সেটা অবশ্যই এটার সাথে সবসময় সেম হবে। ঠিক আছে, এটা হচ্ছে পৌনাপৌনিক সংখ্যা ধারণা। এরপরে আমরা কি করবো, এরপরে এবারে কিছুগুলো অঙ্ক আছে পরপর, যেমন এই অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্ক বলছে কি 24.1 আর 0.1 এর মধ্যে পৌনাপৌনিক আছে, একে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছে। তাহলে এটাকে আমরা কি এক্ষুনি বললাম, কত 24.101 এইটার মধ্যে পৌনাপৌনিক আছে। তাহলে আমরা লিখতে পারবো কি, এখানে পূর্ণ দিয়ে আছে, তাহলে 24 পূর্ণ, এখানে লিখবো 101 মাইনাস এই যে দুটার মধ্যে পৌনাপৌনিক, এই দুটার মধ্যে, তাহলে পৌনাপৌনিক বাদে কি আছে 1 আছে 1, আর নিচে কি জটার মধ্যে পৌনাপৌনিক তটা নয় আর পৌনাপৌনিক বাদে যে সংখ্যাটা দশমিকের এদিকে মানে এইদিকে তটা শূন্য শূন্য হয়ে গেল। তাহলে এটা সমান লিখতে পারবো 24 পূর্ণ, এটা বিয়োগ করলে কত হবে 100 ডিভাইডেড বাই কত 990, তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে লিখতে পারবো কত 24 পূর্ণ 10/99, তাহলে বি এর অপশনটা। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্কটা দেখবো এবারে। এর পরের অঙ্কটা দেখো, এর পরেরটা বলছে 2 নম্বর অঙ্ক, এটা হচ্ছে কি 1.27 মধ্যে পৌনাপৌনিক দেওয়া আছে, এটাকে বলছে কি এই সামান্য ভগ্নাংশে পরিণত করো। আচ্ছা আগের অঙ্কটা আমরা কিন্তু আরো মানে এই পদ্ধতিটা জানলাম বলে বার করলাম, কিন্তু এটা এমনি সহজে শর্টকাটে অপশন লিখে করতে পারো। এই 24 আছে মানে কি 24 পূর্ণ হবে, আর বাকি যেখানে অপশনগুলো দেওয়া ছিল এখানে একটাও কিন্তু 24 পূর্ণ নেই, তার মানে অবশ্যই এটা বিয়েরটা আমরা মানে না কষেই করতে পারতাম এটা। ঠিক আছে, এরপর অঙ্কটা বলছি এটা কত 1.27 মাথায় দুজনের মাথায় পৌনাপৌনিক আছে, তাহলে এটা সমান কি লিখবো, একদম সহজ। এটা হচ্ছে এখানে দেখো, এখানে কিন্তু পূর্ণ একটা অপশন নেই, সেই জন্য আমি দুটো পদ্ধতি করেছিলাম, যে একটা পূর্ণ দিয়ে বার করেছিলাম আর একটা পূর্ণ ছাড়া বার করেছিলাম। এইখানে অবশ্যই কি হবে, পূর্ণ দিয়ে নেই, তাহলে পূর্ণ দিয়ে বার করে বেকার আমাদের সময় নষ্ট হবে। তাহলে ডাইরেক্ট করবো কত 1 2 7 বিযুক্ত কত হবে, এখানে
পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা, এখানে পৌনঃপুনিক বাদে এক আছে, মাত্র এক। আর এখানে নিচে কত হবে, নিচে জটার মাথায় পৌনঃপুনিক, তোটা নয়। এবার দশমিকের এদিকে পৌনঃপুনিক ছাড়া তো কোনো সংখ্যাই নেই, তাহলে আর কেউ বসবে না, 99 থাকবে। তো এটা বিয়োগ করলে কত হবে, 126 ডিভাইডেড বাই 99। এটাকে যদি কাটাকুটি করো কত দিয়ে যাবে, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, এটাকে 3 দিয়ে বললে 3 4 12, 3 2 6, আর একবার যাবে কি, 11 3 33 আর 14 3 42, তাহলে কত হচ্ছে 14 ডিভাইড বাই 11, 14 ডিভাইড বাই 11, সি অপশনটা সঠিক হচ্ছে। এরপরের অঙ্কটা দেখো, এরপরেরটা বলছে কি, যে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেওয়া আছে, 3 নম্বর অঙ্ক, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেওয়া আছে, বলা আছে কি 6, তারপরে একটা স্টার, তারপরে 1 0 6, এটা বলা আছে। বলছে এই স্টার চিহ্নিত স্থানে কত বসলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা কি, এটা প্রথম পজিশন, এটা দ্বিতীয় পজিশন, এটা তৃতীয় পজিশন, আর এটা চতুর্থ পজিশন, আর এটা তার পঞ্চম পজিশন। তাহলে প্রথম পজিশনে কি আছে, 6 আছে, তৃতীয় পজিশনে কি আছে, 1 আছে, আর পঞ্চম পজিশনে কি আছে, আবার 6 আছে। তাহলে এগুলো আমি যদি যোগ করি কত হবে, 13 হচ্ছে। এরপরে জোড় পজিশনগুলো দেখবো, 2 নম্বর পজিশনে আছে কত, স্টার, আর 4 নম্বর পজিশন যেটা, সেখানে আছে কত, 0। তাহলে এখানে তো 0 বলাই আছে, তাহলে এইখানে স্টারের মান একটা বসাতে হবে, যাতে করে এই 13 আর এখানে যে যোগফলটা আছে তাদের বিয়োগফল হয় 0 হবে, না হলে 11 হবে বা 11 গুণিত হবে। এবার যদি স্টারের মান আমরা যদি 2 বসিয়ে দিই, তাহলে 2 প্লাস 0 কত, 2 আসবে। তাহলে 13 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 11 চলে আসবে। আচ্ছা, এরপরে যদি 2 ছাড়া বলে 2 কেন বসালে, তাহলে আমি এরপরে যদি 0 করতে চাই, 0 করতে হলে কি আমাকে এখানে, যেহেতু এখানে 0 আছে, তাহলে এখানে 13 বোঝাতে হবে মিনিমাম, কিন্তু এটাতে একটা এককে মানে একটাই অঙ্ক বসবে, মানে এর সর্বোচ্চ মান কত হবে, 9 হবে। 1 থেকে 0 থেকে শুরু করে সর্বোচ্চ মান হতে পারে 9। তাহলে কত হবে, 13 হওয়া সম্ভব নয়, তাহলে হবে কত, 2। দেখো 2 বসাও যদি এখানে স্টারে, তাহলে এই যে এটা 11 দ্বারা বিভাজ্য হয়েছে। কিভাবে হচ্ছে আরেকবার আমি বলছি, এই যে বিজোড় পজিশনগুলো আছে 1 3 5 পজিশনগুলো যোগ করলাম হলো 13, জোড় পজিশনগুলো যোগ করলাম কত, স্টার আর 0 যোগ করলাম, 0 স্টারের মান এবার কত বসালে এই 13 থেকে বিয়োগ করলে 11 আসবে বা 0 আসবে। এবার 11 আসার তো 0 আসার কোনো সম্ভাবনা নেই, 0 আসতে হলে স্টার পজিশনে 13 বসতে হবে, কিন্তু স্টার মানে এই যে সংখ্যাটা এটা সবসময় কি হবে, 0 থেকে 9 পর্যন্ত, 9 এর সর্বোচ্চ মান। তার মানে কত হবে, যদি 2 বসাই তাহলে 13 থেকে 2 বিয়োগ করলে 11 আসে, তাহলে অ্যান্সারটা কত হবে, 2 হবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো। এরপরে বলছে কি, একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর বলা আছে 1 পূর্ণ 1 এর 15 ভগ্নাংশটি কত। তাহলে এগুলো সবসময় কি এক্স ধরে যদি অঙ্ক করো বুঝতেও সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে, এবং একটা সূত্র মনে রাখতে হবে না, সূত্র বেকার পরীক্ষা হলে ভুলে যাবে বেশি সূত্র মনে রাখলে। তাহলে আমি একটা প্রকৃত ভগ্নাংশ ধরে নিলাম এক্স। প্রকৃত ভগ্নাংশ মানে লব সবসময় ছোট, হর বড়, মানে 2 এর 5, 3 এর 7, এরকম টাইপের যে ভগ্নাংশগুলো তাদেরকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি এক্স ধরলাম প্রকৃত ভগ্নাংশ, তার অনন্য কি হবে 1/x। এবারে এদের অন্তর বলছে, তার মানে বিয়োগ করবো 1/x মাইনাস এক্স, এটা সমান লিখবো 1 পূর্ণ 1 এর 15। এবারে বলবে যে আমরা এক্স থেকে না বিয়োগ করে 1/x থেকে কেন বিয়োগ করলাম, কেন বিয়োগ করলাম, কারণ ভগ্নাংশটা বলছে প্রকৃত। প্রকৃত মানে কত, 2 এর 5, 3 এর 7, এরকম টাইপের। তাহলে এদেরকে যদি উল্টি দেওয়া হয় হবে কত, এটা ছিল 2 এর 5, একে উল্টি দিলে কত হবে 5 এর 2। এবারে এই সংখ্যাটা এটা সবসময় 2 এর 5 এর থেকে বড়, 2 এর 5 এর থেকে 5 এর 2 বড় সবসময়। তাহলে বিয়োগ যখন করবো বড় থেকে ছোট করবো, আর না হলে এক্স থেকে এক্স মাইনাস করলেও হবে, তখন এখানে একটা মাইনাস দিতে হবে, মানে মাইনাস 1 পূর্ণ 1 এর 15 করতে হবে, তাহলে অ্যান্সারটা আসবে। তাহলে এটা যদি করি তাহলে কি আসবে, এক্স হচ্ছে প্লাস হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এদিকে যদি পূর্ণে ভেঙে দিই তাহলে 16/15, কোনাকুনি গুণ করলে 16x সমান এদিকে হচ্ছে কত 15 মাইনাস 15x স্কোয়ার, এদিকে চলে আসলে কি হবে 15x স্কোয়ার প্লাস 16x, আর এটা 15টা এদিকে গেলে মাইনাস 15, এটা সমান কত 0। এবার এটাকে যদি উৎপাদক করে দেওয়া হয় তাহলে এটা হবে কত 15x, 15x এক্স স্কোয়ার। আচ্ছা 16টাকে লিখতে পারি, দেখো 3 5 15, এগুলো 3 5 15, 5 5 25 মাইনাস 9, তাহলে 25x মাইনাস 9x মাইনাস 15, এটা সমান 0। এটাকে যদি উৎপাদক করা হয় তাহলে আসবে কত 5x, কমন নিলে কত 5x কমন নিলে, এখান থেকে 5x কমন নিলে 3x প্লাস 5, এটা একটা, আর এখান থেকে মাইনাস 3 কমন নিলে 3x প্লাস 5, এটা সমান 0। তাহলে উৎপাদক আসছে কত আমার 3x প্লাস 5, আরেকটা আসছে কত 5x মাইনাস 3, এটা সমান 0। তাহলে এটা থেকে তো x এর মান নেগেটিভ বেরাবে এবং x সমান বেরাবে মাইনাস 5/3, যেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ আমাদের তো দরকার নেই, আমাদের প্রকৃত দরকার। এখান থেকে x এর মান কত বেরাবে 3/5, যেটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে অ্যান্সার কত হবে 3/5, ডি এর অপশনটা হচ্ছে কত 3/5। ঠিক আছে, এর পরের নম্বরটা দাও, বলছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কি, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 14/15, আর ভাগফল দেওয়া আছে 35/24, সংখ্যা দুটি কি কি। তাহলে এটার সূত্র এক্ষুনি আছে, সূত্র বলে দিলে হয়ে যাবে, কিন্তু এগুলো সবসময় অপশন টেস্ট করে করে দেখতে হবে। এবারে এখানে আর দুটো অপশন দেওয়া নেই, সি এর অপশন, ডি এর অপশনটা মুছে গেছে। তো অপশন দেওয়া থাকলে অপশনগুলো গুণ করতাম, ভাগ করতাম, দেখতাম যদি এখানে মিলে গেছে হয়ে গেছে। ঠিক আছে, অপশন টেস্ট করে সবসময় করার চেষ্টা করি। আর এমনি যদি আমরা এক্স ওয়াই ধরে করি, এক্স ওয়াই ধরে করলে কি কোনো সূত্রই মনে রাখতে হবে না, দুটি সংখ্যা আমি ধরে নিলাম এক্স আর ওয়াই। তাহলে দুটি সংখ্যার গুণফল বলছে মানে এক্স ইন্টু ওয়াই কত 14/15, আর দুটি সংখ্যার ভাগফল বলছে মানে কি এক্স বাই ওয়াই, এক্সটাকেই বড় ধরলাম, এইটা সমান করলাম কত 35/24।
এবার এটাকে যদি 1 নম্বর, এটাকে যদি 2 নম্বর দিই, দেখো এই দুটো যদি গুণ করে দিই, এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, এটা সমান কি? গুণ হচ্ছে, এদিকেও গুণ হবে, 14/15 গুণিত 35/24, গুণ করলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান পাচ্ছি কত এখানে, 3×5 = 15, 5×7 = 35, আর এটা 12×2 = 24, 7×2 = 14, তাহলে 7×7 = 49 ডিভাইড বাই 36, তাহলে এক্স সমান কত হবে, √12, 36 মানে কত, 7/6, 7/6 একটা হয়ে গেল। আর কি অপর সংখ্যাটা, তাহলে ওয়াইটা কত হবে, এই যে এক্স ওয়াই যদি 14/15 হয়, এক্স সমান যদি 7/6 হয়, তাহলে ওয়াই সমান কত, 14 ডিভাইড বাই 15 গুণিত 7/6 যাবে 6/7, আর 2 × 14, 2 × 3 = 6, 3×5 = 15, মানে 4/5 হচ্ছে। তাহলে একটা অঙ্ক হচ্ছে কত, 4/5, আর একটা হচ্ছে কত, 7/6। ঠিক আছে, এখানে অপশন দেওয়া নেই, সি ডি এর যে কোনো একটা অপশন হয়েছিল, কিন্তু সেই দুটো অপশনই তো এখানে নেই। আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরে বলছি কি, দুই অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে, দুই অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা, মানে দুই অঙ্ক মানে যে 10 থেকে শুরু করবে, মানে 10 থেকে একদম 100 পর্যন্ত, মানে 100 আগে 99 এর মধ্যে, 10 থেকে 99 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে, তাহলে 10 এর পরে যদি আমরা মৌলিক সংখ্যাগুলি খুঁজতে চাই, তাহলে কি হবে মৌলিক সংখ্যাগুলি, 11, 10 এর পরে মৌলিক সংখ্যা কত, 11, তারপরে কত, 13, তারপরে 17, তারপরে হচ্ছে 19, তারপরে হচ্ছে 19 হলো, তারপরে 23, তারপর হচ্ছে 29, 31, 29, 31, তারপর 37, তারপর হচ্ছে 41, আচ্ছা, তারপর হচ্ছে 43, আচ্ছা, 47, 53, 59, 59 এর পরে 61, আচ্ছা, 71, 71 এর পরে 73, তারপরে হবে তোমার 79, 79 এর পরে 83 হবে, 83 এর পরে 87 না 89 হবে, 89, আর তারপরে হবে তোমার 97, তাহলে কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে টোটাল হচ্ছে কত, 21টা। এবার 21টা যদি মনে রাখতে পারো ভালো, আর না হলে তখন এরকম গুনে গুনে করতে পারো, কিন্তু এটা সময় অনেক লেগে যাবে, তাহলে মনে রাখবে যে দুই অঙ্কের মৌলিক সংখ্যাগুলি আছে কত, 21টি। ঠিক আছে, তারপরেরটা বলছে কি, দুটি সংখ্যার অন্তর বলা আছে, দুটি সংখ্যার অন্তর বলা আছে 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাকে দ্বারা ভাগ করলে ভাগফল হয় 55 এবং ভাগশেষ হয় 15, তাহলে ছোট সংখ্যাটি কত, তাহলে দুটি সংখ্যা আমি ধরে নিলাম এক্স আর ওয়াই, এবং বললাম যে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্সটা বড় সংখ্যা, তাহলে অবশ্যই কি হবে, এক্স মাইনাস ওয়াই এটা সমান কত, 1365, সবসময় এক্স ওয়াই ধরে দেখবে, তাহলে কোনো সূত্র মনে রাখতে হবে না এবং অঙ্ক বুঝতে পারবে। তাহলে এবারে কি বলছে, ছোট সংখ্যাটিকে ভাগ করা আছে, তাহলে এখানে ছোট সংখ্যাটি হচ্ছে কি, ছোট সংখ্যাটি হচ্ছে কি, ভাজক, আর যাকে ভাগ করা হবে বড় সংখ্যাটি, এটা হবে কি, ভাজ্য। তাহলে আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, ভাজ্য সমান জানি ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এই লেখাটা লিখবো কি, তাহলে ভাজ্য কত, এক্স এখানে বড় অঙ্ক, আচ্ছা ভাজক কত এখানে ওয়াই, কারণ ছোট সংখ্যা দিয়ে বড়কে ভাগ করা হয়েছে, ভাগফল কত 55, আর ভাগশেষ কত হচ্ছে 15, তাহলে অ্যাকচুয়ালি এক্স সমান কত হচ্ছে 55y প্লাস 15, তাহলে এইখানে এবারে এক্স এর মানটা যদি বসিয়ে দাও, তাহলেই পেয়ে যাবে কি, ওয়াইটাই তো ছোট সংখ্যাটাই চাইছে, তাহলে আমি যদি এক্স এর মান বসাই, এইখানটা যদি বসাই 55y প্লাস 15 মাইনাস ওয়াই আছে, তাহলে মাইনাস ওয়াই, এটা সমান 1365, তাহলে এটা সমান তাহলে কি হবে 54, বিয়োগ করলে 54, এটা সমান এদিকে 15 যদি বিয়োগ করা হয় 1354y, এটা সমান 1365 থেকে যদি 15 বিয়োগ করা হয় 1350, তাহলে ওয়াই সমান কত, 1350কে 54 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 54 দিয়ে ভাগ করলে কত দিয়ে কত হবে, এটা 3 দিয়ে যদি করি, 3 দিয়ে 8 দিনে 54, তাহলে 18 থাকলো, 3 দিয়ে ভাগ করতেছি, তাহলে 3 4 12, 1 3 5 15 আর 0, আর 18 দিয়ে একদম ডাইরেক্ট যদি করি, 18 2 36, 9 18 5 90, তাহলে কত হচ্ছে 25, তাহলে অ্যান্সার কত হবে 25, ডি এর অপশনটা। আর পরের অঙ্কটা বলছে কি, দুটি সংখ্যার সমষ্টি বলা আছে কত, দুটি সংখ্যার সমষ্টি বলা আছে 25, বিয়োগফল 13, সংখ্যা দুটির গুণফল কত, এটা সূত্র মনে রাখলে সূত্র, আর তোমরা যদি এক্স ওয়াই ধরে করলো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 25, আর এক্স মাইনাস ওয়াই এটা সমান কত 13, ধরে নেওয়া আছে মানে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এই দুটোকে যোগ করবে, যোগ করলে ওয়াই কেটে যাবে, 2x সমান পাচ্ছি কত, এটা যোগ করলে 38, তাহলে x সমান কত 19, x যদি 19 হয়, x প্লাস ওয়াই কত 25, মানে ওয়াইটা কত 6, তাহলে গুণফল x ইন্টু ওয়াই সমান কত 19 6 114 হয়ে গেলে। এবার এটা যদি সূত্র দিয়ে মনে রাখতে চাও, তাহলে কি করবে, এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 2, দেখো এটা করলেও 114 বেরাবে, এই 25 আর 13 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 19, আর এটা পাবো 6 114, সূত্র মনে রাখতে পারলে এটা মনে রাখবে, আর যদি না মনে রাখতে পারো, এক্স ওয়াই ধরবে, যোগ করবে 25, এখানে বিয়োগ করবে 13, এই দুটাকে যোগ করা মানে কি, প্লাস মাইনাসে ওয়াই কাটবে, এই দুটা যোগ হয়ে 2x সমান এই দুটাও যোগ হয়ে 38, তাহলে x সমান 19, এক্সটা 19 হয়ে গেলে ওয়াইটা কত হবে 6, তাহলে গুণফলটা কত হবে 114। ঠিক আছে, এরপরে নম্বর বলছে কি, 1 2 3 4 করে একদম 25 পর্যন্ত আছে এদের যোগফল, তাহলে আমার সূত্রটা, এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, যেটা ছিল কি n ইন্টু n প্লাস 1/2, এই সূত্রটা ছিল, এখানে n মানে কত 25, তাহলে 25 আর 25 প্লাস 1 মানে 26/2, মানে 13 মানে 26, 25 কে যদি 13 দিয়ে ভাগ মানে গুণ করে দেওয়া হয়,
250 আর 75 মানে 325 হবে এটা গুণ করলে। 25 10 250, 25 3 75, 250 আর 75 325ই হবে। তাহলে এটা এর অপশনটা হবে। ঠিক আছে, সূত্রটা মনে রাখলে। এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা হচ্ছে কি, দুটি অঙ্ক, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল দেওয়া আছে 12, সংখ্যাটির সাথে 36 যোগ করলে অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার বললাম এককের অঙ্ক তাহলে x ধরে নাও আর দশকের অঙ্ক y ধরে নাও। তাহলে অঙ্ক কিভাবে গঠন হয়, দশকের অঙ্কের সাথে 10 গুণ হয় মানে 10 ইন্টু ওয়াই, যোগ করা হয় এককের অঙ্কের সাথে 1 গুণ করে যোগ করা হয়, তাহলে এটা সমান কত হচ্ছে 10y প্লাস x। যেমন ধরো 25 সংখ্যাটা কীভাবে গঠন হয়েছে, 25-এর 5টা এককের অঙ্ক আর 2টা দশকের অঙ্ক, তাহলে 2 এর সাথে 10 গুণ করা হচ্ছে আর এককের অঙ্কের সাথে 1 গুণ করা হচ্ছে, 5 ইন্টু 1 সমান হচ্ছে কত 20 প্লাস 5 25। তাহলে এইভাবে সংখ্যা গঠন হয়, সেভাবে এখানেও গঠন করলাম, এটি হচ্ছে সংখ্যা। এবং এককের অঙ্ক দশকের অঙ্ক দেওয়া আছে, এই দুটোর অঙ্ক গুণফল দেওয়া আছে x ইন্টু ওয়াই, এটা দেওয়া আছে কত 12, x ইন্টু ওয়াই এটা 12 দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর এটা বলা আছে, এবারে বলছে এটা যদি স্থান পরিবর্তন করে, এটা স্থান পরিবর্তন করলে তাহলে সংখ্যাটা কত হবে, তাহলে সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই, মানে এককের অঙ্ক হয়ে যাবে দশকের অঙ্ক, দশকের অঙ্ক হয়ে যাবে এককের অঙ্ক, তখন সংখ্যাটা এরকম হয়ে যাবে। কখন স্থান পরিবর্তন করবে, যখন এটার সাথে 36 যোগ করা হবে, মানে এটা সমান হবে কত 10y প্লাস এক্স প্লাস 36, এটা যদি যোগ করে দেওয়া হয় যে সংখ্যাটা পাবো সেটা স্থান বিনিময় করবে, মানে এটা হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এই এক্সটা যদি এদিকে বিয়োগ হয়ে যায় কত হবে 9x, আবার এই ওয়াইটা যদি এদিকে চলে আসে, এই ওয়াইটা এদিকে চলে আসলে কত হবে 9y, বিয়োগ হয়ে যাবে এটা প্লাস 36, এবার 9 দিয়ে ভাগ করলে x মান পাচ্ছি কত y প্লাস 9 × 36 4, x এর মান পাচ্ছি y প্লাস 4, এই মানটা যদি এখানে বসাই y প্লাস 4 ইন্টু y সমান কত 12, তাহলে এটাকে গুণ করে দিলে কি হবে y স্কোয়ার প্লাস 4y প্লাস সমান 12, এদিকে চলে আসলে কি -12 সমান 0। তাহলে এবারে কত 6 2 12, 6 থেকে যদি 2 বিয়োগ করা হয় y স্কোয়ার প্লাস 6y মাইনাস 2y মাইনাস 12 সমান 0, এটাকে উৎপাদক করলে কত পাবো y প্লাস 6 একটা পাবো আর একটা y মাইনাস 2 একটা পাবো, এটা সমান 0। নেগেটিভ মান তো বেরাবেনি, তাহলে y সমান কত 2, তাহলে y মানটা কত হচ্ছে 2, তাহলে y সমান যদি 2 হয় তাহলে x সমান কত হবে, এই যে এখানে যদি 2 হয় y এর মান, তাহলে x টা অবশ্যই কত হবে 6 হবে, কারণ 6 আর 2 গুণ করলে 12, তাহলে সংখ্যাটি কত 10y প্লাস x ছিল, তাহলে 10 2 20 প্লাস 6 কত হবে 26, তাহলে সংখ্যাটি কত হচ্ছে 26। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো। এরপরে বলছে কি, একটি সংখ্যার 8 গুণের সাথে 4 যোগ করলে সংখ্যাটি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, তাহলে একটি সংখ্যা ধরে নেবে x, তার 8 গুণ, তাহলে ইন্টু 8, তার সাথে 4 যোগ করে দাও 4 দিলে বলছে সেটি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 100, তাহলে এখানে 8x সমান কত হচ্ছে 4 বিয়োগ করলে 96, তাহলে x সমান কত 12, 8 12, তাহলে x সমান পাচ্ছি কত 12%। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হচ্ছে 12। পরের অঙ্কটা দেখো, বলছে 1 থেকে 100-র মধ্যে, বলছে কি 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে একটি অঙ্ক 4 আছে, 4 দিয়ে বিভাজ্য এবং একটি অঙ্ক 4 আছে। কেমন, 1 থেকে শুরু করছি মানে 4 হবে, 4 দিয়ে বিভাজ্য এবং 4 আছে এখানে, তারপরে কত হবে, তারপরে তো 12 বিভাজ্য কিন্তু 12 হবে নি, 12 কোনো 4 নেই, তাহলে 12 হবে নি, 16 হবে নি, এগুলো কেউ হবে নি, এগুলো বাদ। তারপরে 20 হবে নি, তাহলে হবে কত 24 হবে, আচ্ছা 28 হবে নি, 32 হবে নি, 36 হবে নি, কত হবে 40 হবে, কারণ 40-এ কি একটা 4 আছে, তারপর 44-এ দুটো 4 আছে মানে হবে একটা 4 আছে, তারপর 48টাও হবে কারণ এখানে একটা 4 আছে, তারপর 48-এর পরে 52 58 কেউ হবে নি, 64 হবে, আচ্ছা 64-র পরে আর কোথাও হবে নি, একদম 72 বা 76 হবে নি, একদম 84 হবে, আর কেউ হবে না, 88 92, তারপরে 96 আর কেউ হবে। তাহলে কতগুলো পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টা এরকম 4 পাচ্ছি, মানে কি 4 দিয়ে বিভাজ্য হতে হবে এবং মিনিমাম একটা যেন 4 থাকে, 1 থেকে 100 পর্যন্ত এরকম সংখ্যা খুঁজতে হবে। তাহলে এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা বলছে কি, একটি বইয়ের পৃষ্ঠা 1 থেকে শুরু এবং সংখ্যা নয়নের জন্য মোট 3269টি সংখ্যা ব্যবহার করা হয়েছে, তাহলে পৃষ্ঠা সংখ্যা কত, মানে এক পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং কতগুলো পৃষ্ঠা উল্টানো হয়েছে আমরা নিজেরাও জানি না, কিন্তু সংখ্যা ব্যবহৃত হয়েছে এতগুলো, তাহলে পৃষ্ঠা সংখ্যা কত। তাহলে এটা কীভাবে বার করবো, প্রথমে ধরো 1 থেকে 9 পর্যন্ত যদি হয়, 1 থেকে 9 পর্যন্ত কটা অঙ্ক লাগবে, 9টা পৃষ্ঠার জন্য 9টা অঙ্ক, 1 ইন্টু 9 ইন্টু 1 মানে 9টা। এবারে যদি আমি 10 থেকে শুরু করে একদম 99 পর্যন্ত যাই, 2 অঙ্কের যে সংখ্যাগুলো, 2 অঙ্কের পৃষ্ঠার জন্য মোট কতগুলো লাগবে, 10 থেকে 99 মানে কত 90টা, কিন্তু দুটা করে অঙ্ক ব্যবহার করা হচ্ছে মানে মোট সংখ্যা লাগবে কত 90 ইন্টু 2 180টা। এরপরে যদি 100 থেকে শুরু করে একদম 999 পর্যন্ত যাই, মানে 3 অঙ্কের যা আছে, 3 অঙ্কের মোট কতগুলো আছে 900টা আছে, এবং 3 অঙ্কের জন্য 3টা করে সংখ্যা লাগছে, মানে একটা অঙ্ক যেমন 324 পেজ, মানে কটা অঙ্ক লাগছে, একটা দুটো 3টা করে অঙ্ক লাগবে, তাহলে ইন্টু 3 করতে হবে, তাহলে 9 3 27। এরপরে 4 অঙ্ক দেখতে হবে, কিন্তু তার আগে এগুলো আগে যোগ করে নেবো যদি এটা কাছাকাছি আসে, তাহলে সবগুলা যোগ করলে কত হবে, এটা যোগ করলে 2700 180 180
আর হচ্ছে 9, তাহলে 9, 8, 2, তাহলে কত হচ্ছে 28, এটা হবে 2889। আচ্ছা এখনো আছে কত 32, 3269টা আছে, তাহলে এখান থেকে বিয়োগ করবো কত 2889, শূন্য, আর আছে 8, 16, 8 8 হয়ে গেল, আর আছে 8 আছে, ঠিক 9, 9 দিয়ে বলো 3, 380টা হচ্ছে পেজ, মানে আরও 380টা সংখ্যা আছে। তাহলে এর পরে যে সংখ্যা পাবো সেটা 4 অঙ্কের সংখ্যা হবে। তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 4 9 36, 4 5 20, 95। বুঝা গেছে না যাই? 1 থেকে 9 পর্যন্ত 1 অঙ্কের সংখ্যার জন্য 9টা, তারপর 10 থেকে 99 টোটাল 90টা সংখ্যা, কিন্তু 2 অঙ্কের সংখ্যার জন্য 2টা করে সংখ্যা ব্যবহার করছে 180টা। 100 থেকে 999 3টা করে সংখ্যা ব্যবহার করা হয়েছে, ওই জন্য 900টা আছে টোটাল, 900 ইন্টু 3 মানে 2700টা। এরপরে 4 অঙ্কের জন্য একদম 1000 থেকে শুরু করে আমরা 9999 পর্যন্ত দেখবো, কিন্তু তার আগে দেখে নিলাম কি এই এদের যোগফল কত হচ্ছে। এদের যোগ করলে হচ্ছে 2889, 3200 থেকে 2889 বিয়োগ করলে আর 380টা থাকছে, এবং এই সংখ্যাগুলো একটা সংখ্যা গঠন হবে কত 4টা অঙ্ক দিয়ে, তাহলে 380 সংখ্যক সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 95। তাহলে এতগুলো তো পৃষ্ঠা আছে, তাছাড়াও আরও 95টা পৃষ্ঠা আছে। তাহলে এবারে কি হবে, তাহলে পৃষ্ঠা সংখ্যা তাহলে কত, এতগুলো না, পৃষ্ঠা সংখ্যা তাহলে কত 9টা, তারপরে কত 990টা, তারপরে হচ্ছে 900টা, আর শেষে হচ্ছে কত 95টা। তাহলে এগুলো যোগ করলে পাবো কত, যোগ করলে পাবো 1000, এটা কত হবে 94, এটা যোগ করলে পাবো 1094। তাহলে টোটাল পৃষ্ঠা সংখ্যা কত হচ্ছে 1094টা। ঠিক আছে, এর পরের ক্লাসে যদি আরও এইটাই নাম্বার সিস্টেম থেকে যদি আরও অঙ্কের দরকার হয় তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং পুরো সিলেবাস ভালোভাবে পাওয়ার জন্য, মানে সিকোয়েন্স অনুযায়ী অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।